হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে যা পেঁয়াজের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা পেলে তোমরা খুবই খুশি হবে, আর এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট থাকতে পারে। ঠিক আছে, তো যা পেঁয়াজের থেকে আমি যে গুরুত্বপূর্ণ 10-15টা প্রশ্ন দেবো, সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখবে। যা পেঁয়াজের মতে স্কিমা কী? তো আমাদের সবার আগে জানতে হবে স্কিমাটা কী। ঠিক আছে, স্কিমা হলো কোনো একটা মুহূর্তে যখন তুমি কিছু আয়ত্ত করবে বা জ্ঞান নেবে, ওইটাকে যখন পরবর্তী অন্য একটা জ্ঞানে বা অন্য একটা জিনিস শেখার জন্য তুমি এটাকে অ্যাপ্লাই করবে, তখন এটাকে বলা হয় স্কিমা। তো এখানে দেখো কী বলা হয়েছে, যে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভাণ্ডার, এটাকে বলা হয় স্কিমা। এটা কার মতে? এটা পেঁয়াজের মতে, যে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভাণ্ডার। ঠিক আছে, এটা এসএসসি 2012-তে এসেছিল। তো পেঁয়াজের ভাবনা অনুযায়ী বৌদ্ধিক বিকাশের স্তরের সংখ্যা কয়টি? এখন যা পেঁয়াজের মতে বৌদ্ধিক বিকাশের স্তরের সংখ্যা কয়টি, তোমাদেরকে পরীক্ষার মধ্যে প্রশ্ন করতে পারে এরকম, যে কয়টি লিখবে 4টি। পেঁয়াজে প্রথম কিসের উপর তার জ্ঞানমূলক গবেষণা করেছিল? এই যে পেঁয়াজে তার জ্ঞানমূলক গবেষণা প্রথম কিসের উপর করেছিল? প্রথম সে নিজের বাচ্চার উপর। ঠিক আছে, নিজের বাচ্চার উপর করেছিল। শিশুর বিকাশে বিভিন্ন বস্তুর মধ্যে মিল খোঁজাকে কি বলে? শিশুর বিকাশে বিভিন্ন বস্তুর মধ্যে যে মিল আছে তাকে কি বলে? তাকে বলা হয় আত্মীকরণ। ঠিক আছে, কি? আত্মীকরণ। পরিবেশের নতুন কোনো চাহিদাকে মেটাবার জন্য শিশু তার নিজেদের মধ্যে মানে যে পরিবর্তন করে তাকে কি বলে? তাকে বলা হয় উপযোজন। ঠিক আছে, মানে এখানে বলা হয়েছে যে পরিবেশ যখন তোমার কাছ থেকে নতুন কিছু একটা আশা করবে, তখন তুমি যখন পরিবেশের একটা আশা পূর্ণ করবে, তখন তোমার মধ্যে যে একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তনকে কী বলে? উপযোজন। তো আমি সবাইকে বলবো যে আত্মীকরণ, অভিযোজন আর সঙ্গতি বিধান এটা কি, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। একজন শিক্ষক হিসাবে 2 থেকে 4 বছর বয়সের শিশুর কাছ থেকে আপনি কী ধরনের জ্ঞানমূলক বিকাশের প্রত্যাশা করবেন? ধরো এরকম একটা প্রশ্ন চলে আসলো যে তুমি একজন শিক্ষক, তো তুমি 2 থেকে 4 বছরের শিশুর কাছে তুমি কী চাইবে? কীরকম তার একটা যে কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, তুমি তার কাছ থেকে কীরকম এটা প্রত্যাশা করবে? উত্তর হবে, যেহেতু সে কি 2 থেকে 4 বছরের শিশু, ঠিক আছে, তার থেকে আমরা শুধু একটা আশা করব, সেটা হলো কি? ছড়া বলতে পারা। ঠিক আছে, তারপর পেঁয়াজে জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশুরা অনুকরণ করতে শেখে? এখন যা পেঁয়াজে যে একটা মেথড বা তথ্য দিয়েছে, সেই তথ্য অনুযায়ী মানে যে শিশুরা আছে কখন নকল করতে শিখে, মানে ধরো তুমি বললে বাবা, সেও বলবে বাবা। তুমি যদি বলো যে তুমি এদিকে আসো, সেও বলবো তুমি এদিকে আসো, মানে এরকম কথাবার্তা কখন সে বলতে পারে, এটা হলো প্রাক ধারণামূলক স্তর। ঠিক আছে, এখন প্রাক ধারণামূলক স্তর এই কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো আরেকটা কথা বলবো যে পেঁয়াজের যে 4টি স্তর আছে কি কি, একটু আমাকে বলে দাও, কমেন্ট বক্সে বলে দাও। ঠিক আছে, তো তোমরা লিখে দেবে, আমিও তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমে কি আছে? সেন্সরি মোটর স্টেজ, মানে সংবেদন চালকমূলক স্তর। এটা হচ্ছে কখন? এটা হচ্ছে 0 থেকে 2, সেন্সরি মোটর স্টেজ। তারপর প্রি অপারেশনাল স্টেজ, মানে প্রাক সক্রিয়তা স্তর 2 থেকে 7। তারপর কি আছে? মূর্ত সক্রিয়তা স্তর, মানে কংক্রিট অপারেশনাল স্টেজ, এটা হলো 7 থেকে 11। তারপর কি আছে? যৌক্তিক সক্রিয়তা স্তর, এটা কি? এটাকে বলে আমরা ফর্মাল অপারেশনাল স্টেজ। ঠিক আছে, এটা হলো 11 থেকে 18। তো এখানে সরি, তো এখানে যে প্রশ্ন বলেছে, এই প্রশ্নটার মধ্যে কখন অনুকরণ করতে শেখে? শিশু অনুকরণ করতে শিখে প্রি অপারেশনাল স্টেজে। ঠিক আছে, মানে প্রাক ধারণামূলক স্তর বা প্রাক সক্রিয়তা স্তর। তো এই জিনিসটা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এই প্রাক ধারণামূলক আর প্রাক সক্রিয়তা স্তর কিন্তু এক কথা। ঠিক আছে, তারপর নেক্সট, পেঁয়াজে জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশু বিমূর্ত চিন্তন করতে পারে? নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে।
জীবন বিকাশের তথ্যাবলী শ্রেণীবিভাগ করো। এই যে জীবন বিকাশের তথ্যাবলী আছে, শ্রেণীবিভাগ করো। জীবনে যে বিকাশ আছে সেগুলা কিভাবে আমরা পার্ট পার্ট করতে পারি, এই সবগুলোই এর পার্ট। একটা কি আন্তর, আর একটা বহি, আর এটা হলো সৃজনাত্মক। তো এই আন্তরকে ইংরেজিতে বলে কি দেখো, এন্ডোজেনাস থিওরি। বহিকে বলে এক্সোজেনাস থিওরি, আর সৃজনাত্মকে বলে কনস্ট্রাকটিভ থিওরি। তো এই যে নামগুলো আছে আমি তোমাদেরকে বলবো, প্রশ্নটা পড়ে রাখো আর নামটা ইংরেজিতে শিখো, কারণ পরীক্ষার মধ্যে বাংলা সব কিন্তু একরকম থাকে না, বাংলা কিন্তু অনেক রকম থাকে। তো জীবন বিকাশের তথ্যাবলী শ্রেণীবিভাগ যখন যদি আসে, দেখো আমাদের ইউনিক প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? কমন প্রশ্ন সবাই পড়বে, আমাদের কি পড়তে হবে, ইউনিক প্রশ্ন পড়তে হবে। তাই ইউনিকভাবে শিখতে হবে, কারণ ইজি প্রশ্ন আসবে না, অনেক দিন পর ট্যাট পরীক্ষা হচ্ছে, তো আশা করি কঠিনই হবে। তো আমাদের ইউনিক প্রশ্ন পড়ে রাখতে হবে। যেমন দেখো, এটা একটা ইউনিক প্রশ্ন, যে জীবন বিকাশের তথ্যাবলী শ্রেণীবিভাগ করো। তো কি লিখবে, তিনটা ওয়ে লিখবে। একটা হলো এন্ডোজেনাস, এক্সোজেনাস, এটা কি কনস্ট্রাকটিভ থিওরি, ঠিক আছে? মনোবৈজ্ঞানিক পিয়াজে তার মতবাদ গঠনে যে দৃষ্টিভঙ্গির সাহায্য নিয়েছেন সেটা কি? মনোবিজ্ঞানী পিয়াজে তার মত গঠনে দার্শনিক আর বৈজ্ঞানিক যে একটা মানে মিক্সিং আছে সেটা তিনি নিয়েছেন। পিয়াজে মতবাদ জৈবিক ভিত্তি আলোচনার উল্লেখযোগ্য বিষয়গুলি কি কি? এখানে পিয়াজে যে এইসব কথাবার্তা বলেছে জৈবিক বিকাশের জন্য, সেগুলি কি কি? আত্মীকরণ, সহযোজন, অভিযোজন, সমসাময়িক আচরণগত সাম্য, ঠিক আছে? তো আমি আবারও বলবো, এই অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অ্যাডাপশন, ইকুইলিব্রিয়াম, এগুলোকে মুখস্থ করে রাখবে, ইংলিশ নামগুলো, কারণ ইংলিশ শিখলে কোনো সমস্যা হবে না, কারণ ফাইনালি কিন্তু ইংলিশটাকেই গ্রহণযোগ্য বলে মনে হয়। তারপর তো পেঁয়াজে কি বলেছেন, যে পেঁয়াজে তার তথ্য অনুযায়ী খেলাধুলা হলো শিশুদের একটি কি। এখন দেখো একটা ইউনিক প্রশ্ন, তো পেঁয়াজের মধ্যে খেলাধুলা কি? প্রশ্ন করতেই পারে যে পেঁয়াজের মধ্যে খেলাধুলা কি? একটা আত্মীকরণের প্রক্রিয়া, ঠিক আছে? সহযোজন মানে অ্যাকোমোডেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কি নতুন অভিজ্ঞতা অর্জিত হয়, আর এটা কি পরিবেশের প্রভাবে আচরণ পরিবর্তিত হয়, ঠিক আছে? কি হয়, নতুন অভিজ্ঞতা অর্জিত হয় আর পরিবেশের প্রভাবে আচরণ পরিবর্তিত হয়। স্কিমা এই ধারণাটার উদ্ভাবককে মনে রাখবে, স্কিমা দিয়েছেন আর্ট বার্টলেট, ঠিক আছে? আর্ট বার্টলেট। স্কিমা সম্প্রসারণের দুইটি প্রক্রিয়া, সেটা কি? একটা হলো অভিযোজন, আর একটা হলো সাংগঠনিকরণ। পিয়াজে মানুষের বৌদ্ধিক ও জ্ঞানমূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছে? পিয়াজে মানুষের বৌদ্ধিক এবং জ্ঞানমূলক স্তরে কয়টি কথা বলেছে বলো? এখানে যে স্তরগুলো আছে এই সবগুলো কথা এখানে পিয়াজে বলেছেন। যেমন সংবেদন ও সঞ্চালনমূলক স্তর, এটা কি বলে? পিরিয়ড অফ সেন্সরি মোটর স্টেজ, মানে প্রথমটা। তারপরে প্রাক ধারণামূলক স্তর মানে প্রি অপারেশনাল স্টেজ, এটাকে বলে, বা পিরিয়ড অফ প্রি কনসেপচুয়াল থট। দেখেছো এই জায়গা, দেখেছো আমি একটু আগে যা বলেছি এখানে ইংলিশগুলো দেখো, তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিও, ইংলিশগুলো কিন্তু মিলছে না, তাই ইংলিশগুলো মাস্ট বি পড়বে। তারপর সঞ্জামূলক চিন্তনের স্তর, দেখো এই যে এইটা, ঠিক আছে? দেখেছো কত কঠিন বাংলা। পিরিয়ড অফ ইনিটিয়েটিভ থট, বাস্তব স্বীকৃত স্তর, পিরিয়ড অফ কংক্রিট অপারেশনাল, ঠিক আছে? মানে এটা কংক্রিট অপারেশনাল স্টেজ, আর এটা হলো পিরিয়ড অফ ফর্মাল অপারেশনাল স্টেজ, মানে নিয়মতান্ত্রিক স্বীকৃত স্তর, ঠিক আছে? তো এইগুলো তোমরা ইংলিশ শিখে রাখবে, ওকে? শিশু সর্বদা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য বজায় রাখে চলে। শিশু কোন প্রক্রিয়ায় কিভাবে আত্মনিয়ন্ত্রণ করে? মনে রাখবে, একটা শিশু সবসময় নতুন নতুন কিছু শিখে, মানে আত্মীকরণের মাধ্যমে সে তার নিয়ন্ত্রণের ভারসাম্য বজায় রাখে, এক নাম্বার। তারপর নতুন শিক্ষা অধ্যয়ন করে, আলোচনা করে এবং গ্রহণ করে, এটা সহযোজন। অন্যান্য জ্ঞান সহযোগে এই নতুন অর্জিত জ্ঞান সমৃদ্ধ করে, এটা সাংগঠনিকরণ। তো আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনিকরণের মধ্যে কী কী পড়ে এটা একটু লক্ষ্য করে রাখবে। বাস্তব সক্রিয়তা স্তর মানে কংক্রিট অপারেশন স্টেজ, এখানে শিশুর যে বিভিন্ন বিষয়ে সক্রিয় ওঠে তা কোনটা?
এই যে কংক্রিট অপারেশনাল স্টেজে সে কী কী জানতে পারে, এখানে শ্রেণীকরণ সম্পর্কে সে জানতে পারে, সংখ্যার ধারণা সম্পর্কে সে জানতে পারে, কীভাবে 1 2 গণতে হয়, কীভাবে 1-এর পরে 2 2-এর পরে 3 আসে মানে ক্রমবিন্যাস সে জানতে পারে, ধারণার সংযুক্তি মানে বৈপরীত্য, ঠিক আছে, ধারণার সংযুক্তি আরটা কি বৈপরীত্য সে সম্পর্কে সে জানতে পারে। তারপর পিয়াজের তথ্য অনুযায়ী শিখনের মূল উদ্দেশ্য কী হবে? পিয়াজের তথ্য অনুযায়ী শিখনের মূল উদ্দেশ্য হবে যুক্তি সহকারে তথ্য গ্রহণে সহায়তা। মানে পিয়াজের মতে শিখনের মূল কথা হবো কি, তুমি যখনই কোনো একটা কথা বলবে সেটাতে তাতে একটা যুক্তি থাকে, যুক্তি থাকলে কথার মধ্যে গ্রহণযোগ্য থাকবে। পিয়াজে জ্ঞানমূলক বিকাশের তথ্যকে কীভাবে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা যায় বলেছে, পিয়াজে বলেছে তার যে জ্ঞানমূলক শিক্ষা মানে তথ্য আছে সেটাকে শিশুর পাঠ্যক্রমে তার বিকাশের স্তর দ্বারা নির্ধারিত হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আধুনিক অনেক শিক্ষণ মডেল এই নীতির উপর ভিত্তি করে রচিত। 3 নাম্বার কি, শিক্ষাক্ষেত্রে ক্রমোচ্চ বৌদ্ধিক সংগঠন মানে কগনিটিভ স্ট্রাকচার প্রক্রিয়ার উপর গুরুত্ব দিতে হবে। ওকে, তো আজকে তোমাদের সামনে আমি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। সেটা কি কার উপর? সেটা পেঁয়াজের উপর থেকে, ঠিক আছে, পেঁয়াজের উপর থেকে। তো আমরা এখান থেকে যা শিখলাম আজকে 20টা প্রশ্ন অবশ্যই খাতাতে লিখে রাখবো, কারণ খাতায় লিখে রাখলে আমাদের পরীক্ষার মধ্যে সাহায্য করবে। আর এইগুলো কিন্তু খুবই ইউনিক প্রশ্ন, শিখে রাখো। যদি এখান থেকে 1টা বা 2টা কমন পড়ে মনে রাখবে তোমাদের পরীক্ষার মধ্যে 150 থেকে 2 নাম্বার তোমরা পেয়ে গেছো, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিও কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তোমাদের কাছে, যদি আরও কোনো গ্রুপ থাকে ওই গ্রুপে ভিডিওটা শেয়ার করতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।